দর্শক, স্বাগত আড্ডা উইথ কাকন রেজায়। আজকে আমাদের সাথে আছেন আমাদের আরেকজন প্রিয় বন্ধু, গদ্যকার জাকিয়া খান। জাকিয়া খান, স্বাগত আপনাকে আজকের আড্ডায়। অনেক ধন্যবাদ কাকন ভাই, আপনার আড্ডায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। মানে এরকম রাতে এইভাবে আড্ডা, মানে আমাদের জীবন কেমন পাল্টে দিল। একটা ছোট জিনিস, ছোট না অবশ্য, অনেক বড়ই, মানে পুরো এলোমেলো করে দিচ্ছে পুরো পৃথিবী। যাই হোক, এটাও একরকমের মজা। হ্যাঁ, তবু দেখা হচ্ছে, তবু দেখা হবে অনেকের সাথে। আসলে প্যান্ডেমিক আমাদের অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে, আমাদের জীবনযাত্রা চেঞ্জ করে দিয়েছে, আমাদের এই যে মধ্যরাতে আমরা আড্ডায় বসছি সবগুলো চেঞ্জ করে দিয়েছে। আমরা জাকিয়ার সাথে কথা বলার আগে জাকিয়ার পরিচয়টা দিয়ে নিই। জাকিয়া বাংলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা থেকে পাশ করা মেয়ে, কিন্তু সাহিত্যে সরাসরি সাহিত্যে না গিয়ে তার বইটা হয়েছে পাখির উপরে, প্রথম বইটা পাখিদের নিয়ে, পাখি বার্ড ওয়াচার বলা যায় তাকে, পাখি পর্যবেক্ষক নাকি না, জাকিয়া? পাখি পর্যবেক্ষক বলা যাবে না, তাহলে যারা আসল পর্যবেক্ষক তারা মন খারাপ করতে পারেন। যেটা করেছি আসলে, আমি ব্যক্তিগতভাবে এই কিছুটা প্রকৃতি প্রেমী, কিছুটা না বলবো যে অনেকখানি প্রকৃতি প্রেমী। আমার ছোট ছোট ধরেন, ছোট একটা ঘাস ফুল, ছোট একটা শিশির বিন্দু, আমাকে কাশফুল, কাশফুলের দোলা আমাকে খুব নাড়ায়, আমাকে খুব তাড়িত করে। তো এই জিনিসগুলো, এবং তার আমার মা এখন যেখানে থাকেন, আমার মা থাকেন আশুলিয়ার কাছে একটা জায়গায়। ওইখানে ওই বাড়িটাতে প্রচুর গাছ, প্রচুর গাছ, এবং অনেক রকমের পাখি আসে আমাদের উঠানেই। আসলে শালিক, দোয়েল, ঘুঘু এগুলো সবসময় বিচরণ করে, ডাকাডাকি করে। এইবার আমি এই শুক্রবার শনিবারে গিয়েছিলাম, ওখানে দেখলাম অনেক কাঠবিড়ালি। তো এই জিনিসগুলো আসলে মানে খুব, যেহেতু খুব কাছ থেকে দেখছিলাম ছোটবেলা, আপনারা যেমন, মানে আমরা যারা খুব গ্রামে বড় হই নাই, তারা আসলে এইগুলো অতটা দেখে বড় হই নাই, ওভাবে দেখে বড় হই না। আমার বড় হওয়া অবশ্য আজিমপুর কলোনিতে। তো ওই আজিমপুর কলোনিতে আমি 5 বছর বয়স থেকে। তো এই বাসায় এখন, আমাদের বাড়িতে এখন এই জিনিসগুলো দেখে আসলে এই জিনিসটা মাথায় এসেছিল যে আমরা, মানে এই পাখি নিয়ে আমি একদিন আসলে গল্প করছিলাম যে এই পাখির, আমাদের পাখির প্রকাশক যিনি, তার সাথে একদিন গল্প হচ্ছিল। সেই গল্পের সময় তখন গল্প শুনতে শুনতে প্রকাশক বললেন যে ঠিক আছে, তাহলে আমরা পাখি নিয়ে এবার কাজ করি। তো সেই হচ্ছে আসলে শুরু, আমাদের পাখিরার শুরুর গল্প এইটুকু। তো মানে বার্ড ওয়াচার বলাটা বোধহয় ঠিক হবে না, কিন্তু পাখি ভালোবাসে। প্রকৃতির একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে মানুষ, এবং তার সাথে পাখিও। হয়তো এ কারণে প্রকৃতির সবকিছুই আমাকে খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে জাকিয়ার বইটার কথা বলি আমি। বইটা পাখিদের নিয়ে, অনেক পাখি, আমাদের যে পাখিগুলো আসলে আমাদের যারা শহুরে জীবনে বাস করি, আমরা শহুরে মানুষ যারা, তাদের কাছে এই পাখিগুলি অপরিচিত। সেই পাখিগুলিকে সে পরিচয় করিয়ে দিয়েছি। বইটা মূলত আসলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের সাথে যারা শহরে বেড়ে ওঠা বাচ্চা। জাকিয়া যেহেতু শিক্ষকতা করেন, বাচ্চাদের সাথে তার একটা যোগাযোগ যেহেতু আছে, সেই ক্ষেত্রেই সে বাচ্চাদের জন্যই মূলত বইটা লেখা, এবং বইটা লেখা গল্পের আঙিকে লেখা, এবং এত সুন্দর করে লেখা যে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। এবং আমার একটা রিভিউ ছিল এই বইটা নিয়ে। আমি জাকিয়ার কাছে জানতে চাবো যে এই চিন্তাটা কোথা থেকে এলো, কিভাবে এলো যে বাচ্চাদের মাধ্যমে এইভাবে বাচ্চাদের কাছে পৌঁছানো যায় পাখিদের নিয়ে। জাকিয়া। আচ্ছা, এই জিনিসটার পেছনে একটা মজার গল্প আছে। গল্পটা হচ্ছে, আমার দুই ভাগ্নি 18 সালে, 18 সালের কোনো এক বৃহস্পতিবার ওদের দুই বাচ্চা নিয়ে বাসায় এলো। তো ওরা তো সন্ধ্যা পর্যন্ত অফিস করে এসছে, অফিস করে এসে তো আমরা ওদের জন্য আগে থেকে বল, নানা রকমের খেলনা জোগাড় করে রেখেছিলাম যাতে ওরা এসে বোর না হয়। তো দেখা গেল যে রাত তাদের ভালো কাটলো, সকালে উঠেও তারা ভালোই আছে, এটা সেটা নিয়ে খেলাধুলা করছে। একটা পর্যায়ে গিয়ে তাদের আর ভালো লাগছে না। তো ভালো লাগছে না, তখন তারা কি করবে, দুইজন দুই মায়ের মোবাইল নিয়ে বসে যাচ্ছে। তো আমি তখন এই পাখিরা নিয়েই আমি লিখছিলাম, আমার ল্যাপটপে তখন কাজ করছিলাম। আমি ওই যে আমি আমার টাইপ আমি নিজে করি, তো ওই কাজ করবার সময় তো ওদেরকে আমি ডাকলাম যে আসো ভাইয়া, গল্প করি, গল্প বলি আমরা। তা আসলো, এসে আমার পাশে বসলো। আমি বললাম যে শোনো, তো আমি পড়ছি, আমার পাশে বসেছে নিনো, আর তার পাশে বসেছে আনাস। তো আমি নিনোকে নিয়ে আসলে একটা, প্রথম গল্পটা হচ্ছে নিনোকে নিয়ে, দোয়েলের গল্পটা। তো আমি যখন গল্পটা শেষ করছি, আমি একটু করে টের পেলাম কিছুক্ষণ পরে আমার উরুর ওপর ওর হাতটা, মানে ওর স্পর্শটা আমি টের পেলাম। তো আমি ওর দিকে তাকালাম, পাশ ফিরে তাকানোর পরে ওর যে অবাক দৃষ্টিটা ছিল, ওইটা আমাকে আসলে খুব মানে মুগ্ধ করেছিল। তো ও পুরাটা শেষ করলাম, শেষ করবার পরে ও বললো যে এই নিনোটা কি আমি? তো আমি বললাম যে তুমিই তো মনে হয়।
বলে যে কিন্তু আমি কিভাবে ল্যাপটপের ভিতরে ঢুকলাম? আমি তো বলছি ল্যাপটপে না, তুমি আমার বইয়ের গল্প, তুমি আমার বইয়ের। তো ও বলছে যে এটা কি সবাই দেখতে পাবে, সবাই জানতে পাবে? তো আমি বলছি হ্যাঁ জানতে পাবে। তো তার যে এক্সপ্রেশনটা ছিল ওইটা মুগ্ধতার বিষয়। পাশে যিনি ছিলেন উনি 2 বছরের জুনিয়র, 2 বছরের ছোট। তিনি একটু মন খারাপ করে আমার দিকে তাকিয়ে বলছেন, তুমি কি আমার কথা লেখো নাই কিছু? তখন আমি বললাম যে না, তোমার কথাও আছে ভাইয়া। তো ওকে বলে আমি তারপর ওর গল্পটুকু বললাম। ওর গল্পটুকু বলবার পরে আমার যেটা মনে হলো যে আমি যদি আসলে এইভাবে ঢুকি, মানে আমার পাখি নিয়েই আমি কথা বলবো, পাখিদের নিয়েই সবকিছু বলবো, পাখিদের জীবনযাপন, পাখিদের খাওয়া, পাখিরা কিভাবে, আমাদের মতোই তো পাখিদের জীবন। তো সেই জায়গাটা বলতে গিয়ে আমি আসলে এইরকম একটা গল্পকে আশ্রয় করেছি। কিভাবে? যে ওরা ওই গল্পের ভিতরে ঢুকে গিয়ে নিজেরা যখন রিলেট করতে পারবে, তখন ওর জন্য পুরো বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এবং আমার টার্গেট গ্রুপ ছিল আসলে এই 1 2 3 থেকে মোটামুটি এসএসসি লেভেল পর্যন্ত, এই এই বয়সী বাচ্চারা। তো তাদের বুঝবার জন্য করা কাজটা, সেই জন্য আমার ভাষায় খেয়াল করলে দেখবেন। আপনার রিভিউটা অনেক সুন্দর ছিল, এই সুযোগে বলে নেই, কাকন ভাইয়ের রিভিউটা খুবই ভালো ছিল, দর্শকদেরও বলি। তো মানে ওইটাই আর কি, যে গল্পের মধ্য দিয়ে বিষয়ের ভিতরে ঢুকে গেল কখন, ওরা হয়তো নিজেরাও টের পায় নাই। তো সেটাই চেষ্টা করেছিলাম। আমি জানি না কতটুকু সার্থক হয়েছে। তো মোটামুটি যেটা জেনেছি যে কলিগদের বাচ্চারা বা আর এই পাখিরা, আসলে আমাদের পাখিরা বইয়ে 46টা পাখির গল্প আছে। 46টা পাখির গল্পের সাথে আসলে আমি বলি 46 জন মানুষেরও গল্প আছে। কারা তারা মানুষ, কোন মানুষ তারা? এই যে আমার আত্মীয়, এই যে আমার বন্ধুদের বাচ্চা, কলিগদের বাচ্চা, আমার চারপাশের এরকম 46 জন মানুষের গল্প। একটা মজার গল্প শেয়ার করি। আমাকে বেশ কয়েকদিন পরে বইমেলা থেকে সে বই কিনেছে। বই কেনার পরে আমাকে কল দিল, ওর মায়ের ফোন থেকে আমার কাছে কল আসলো। তো কি ব্যাপার বাবা, কি হলো? আচ্ছা, তুমি কি আমার সব কথা জানো? তা আমি বলছি যে কেন, কি হয়েছে, তুমি কি করেছো আবার? বলে যে না, আমি কিছু করি নাই, কিন্তু বইয়ে যে তুমি আমার কথা লিখতে পারলে এভাবে, মা কি তোমাকে সব কথা বলে আমার? তো আমি বলেছি না, মা বলে একটু একটু, আমি তো তোমাদের ঘরে যাই, আমি তো জানি। তারপর সে তার বাবা মায়ের কিছু কনভারসেশন বললো, যে ধরো এই যে আমি বাচ্চাটা একটু পড়াশোনার, আমরা যেই বাচ্চাদেরকে যেভাবে বড় বড় করি, ভালো রেজাল্ট করি, ও ঠিক এই বাচ্চা না। ও একটু ছবি আঁকতে পছন্দ করে, ও খেলতে পছন্দ করে, ওর পড়া, ওর যখন মুড আসে তখন ও পড়ে। তো বলে যে মা তো আমাকে অনেক বকে পড়ি না বলে। কালকে মায়ের অনেক মন খারাপ ছিল, তখন বাবা আবার আমার কাছে এসে বললো যে তুমি যে মাকে এইভাবে কাঁদাচ্ছ, এটা কি তোমার ঠিক হচ্ছে? মাকে তো মা তো তোমার জন্য সবকিছু করে। তা আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ ঠিকই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি একটা জিনিস, আমাকে সে প্রশ্ন করছে, তুমি একটা জিনিস খেয়াল করেছো, আমার বেলায় এসে মা আর বাবা যে একদল হয়ে যায়? তা আমি আবার তখন ওকে জিজ্ঞেস করছি, কেন তুমি আর মা কখনো একদল হও না? বলে হ্যাঁ হই। বাবা যখন টিভিতে ক্রিকেট খেলা দেখবেই, মানে বাবাকে আর সরানোই যাবে না, তখন আমি আর মা একদল হয়ে যায়। তা আমি আবার তাকে প্রশ্ন করলাম, তুমি আর বাবা কখন একদল হও? বলে ওই যে সকালে ঘুম থেকে উঠেই মা হচ্ছে গান ছেড়ে দিবে, এবং আমি গান শুনতে পছন্দ করি, বাবাও গান শুনতে পছন্দ করে, কিন্তু এই তখনই কেন গানটা শুনতে হবে? তো তখন আমি আর বাবা আবার একদল হয়ে যাই। তো তখন সে তার কিছু গল্প আমাকে, আরো কিছু গল্প আমাকে বললো। তখন এইটা আমার মনে হলো আর কি, আমি অনেক দিন আগে খুলনায় আমি ওয়ার্ল্ড ভিশনের সাথে, আমার তো রোজার সময় স্কুল ছুটি থাকে, 1 মাসের একটা ছুটি পাই আমি, তখন পেতাম আর কি, ওই বছর পেয়েছিলাম, 10 সালের কথা বলছে। আমি 1 মাস খুলনায় থাকি, ওয়ার্ল্ড ভিশনে আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে যাই। তো তখন আমি মানে ওই যে বাচ্চাদের, ওদের সব বাচ্চাদের কার্যক্রমের সাথে আসলে আমি যুক্ত হয়েছিলাম। আমি অনেক ঘুরতাম, মানে স্কুলে প্রতিদিন 1টা করে 2টো করে 3টা করে স্কুলে যেতাম। তখন আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল, ওই ওয়ার্কশপে একজন যিনি ইনস্ট্রাক্টর ছিলেন, উনি বলেছিলেন যে গল্প বলে একটা বাচ্চাকে 6 রকমের ডেভেলপমেন্ট করা যায় আসলে। তো আমার মাথায় এই জিনিসটা ছিল আর কি, আমাদের পাখিরা লিখবার সময়, যে আমি গল্প বলার মাধ্যমে আমি কিন্তু ওদের মধ্যে অনেক কিছু ফিড করতে পারি, ওদেরকে আমি কিন্তু অনেক ইনপুট দিতে পারি, অনেক কিছু চাইলে। এবং আমি জানি এটা প্রসেস হয়ে একদিন না একদিন ভালো কিছু আউটপুট আসবেই আমাদের, মানে ভালো কিছু আমরা পাবোই। তো সেই দর্শকদের বলি ইচ্ছা থেকে। দর্শকদের বলি জি। যে আপনারা বুঝতে পারছেন যে শিক্ষিকা হিসেবে জাকিয়া খুবই ভালো এবং খুব ভালো কথাও বলতে পারে। হ্যাঁ, আরেকটা পরিচয় দেয় জাকিয়ার, সেটা হলো জাকিয়া খুব ভালো ছবি তুলতে পারে। এই যে মানে সে ছবি তোলা, অনেকগুলো ছবি তার ফেসবুক ওয়ালে আছে যেগুলো খুবই মানে দৃষ্টিনন্দন। সেই ক্ষেত্রে জাকিয়াকে জিজ্ঞেস করতে চাই যে লেখালেখির সাথে এই ছবি তোলার শখটা কেন আবার জাকিয়া? কাকন ভাই, ছবি তোলা নিয়েও কিন্তু আমার মজার গল্প আছে, একদম অনেক পুরনো গল্প এটা।
ছোটবেলা থেকে আমার একজন মামা ছিলেন, উনি থাকতেন চায়নাতে, পিকিং থাকতেন। তো উনি আমাদেরকে ভিউ কার্ড পাঠাতেন। ওই ভিউ কার্ড হচ্ছে, সামনে তো ভিউ কার্ড, ছবি সব, পেছনে মামা সুন্দর করে আমাদের কার কোনটা এটা লিখে দিতেন। ছবি খুব ভালো লাগতো, এবং আমি ছোটবেলায় এটা নিশ্চয়ই আমরা অনেকেই করেছি, আমাদের বয়সে অনেকেই করেছি আমরা। আমি ক্যালেন্ডারের পাতা বা যে কোনো কিছু ভিউ কার্ড, আমাদের সময় অনেক নায়ক নায়িকাদের ভিউ কার্ড ছিল, অনেক সিনারির ভিউ কার্ড ছিল, আমার কিন্তু প্রচুর সিনারির ভিউ কার্ড, মানে ভিউ কার্ড, সিনারি এখনো আমার ওই ফাইলে আছে। তো সেইটা থেকে মানে ওই ছবির পছন্দের জায়গাটা হচ্ছে ওইটা। তারপর প্রচুর এক্সিবিশন দেখতে যেতাম। ক্যামেরার খুব শখ। এখন ক্যামেরা তো আর হয় না। আমরা অনেক ভাই বোনের পরিবার, ক্যামেরা তো আর চাইলেই পাওয়া যায় না, তখন তো মোবাইলের যুগ ছিল না। আচ্ছা, বড় হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেলাম। আমি 87-88 সালের কথা বলছি, আমরা 87 ব্যাচ। তো আমাদের তখন একটা কালচার ছিল, কালচার মানে আমরা এটা নিজেরাই তৈরি করে নিয়েছিলাম যে আমরা জন্মদিনে, ধরেন আমার জন্মদিন, বাকি বন্ধুরা সবাই গিফট করবে। তো এইটা কখনো কখনো জিজ্ঞেস করা হতো কি নিবি। তা আমাদের বেশিরভাগের উত্তর ছিল বই নেব। তা আমাকে একবার জিজ্ঞেস করা হলো যে কি নিবি। তা আমি বললাম ক্যামেরা। যারা জিজ্ঞেস করলো তারা তো পড়লো বিপদে। ক্যামেরা কি করে, কারণ আমাদের বাজেট হচ্ছে তখন 50 টাকা। মানে ধরেন আমরা তিনজন একসাথে বই কিনতে যেতাম, টুকুন, আমি, সুমনা। টুকুন আমার খুব ছোটবেলার বন্ধু, সুমনা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বন্ধু। আমরা দোকানে কোনো বই 150 টাকার বেশি হচ্ছে, কেন 150 টাকার বেশি হচ্ছে তাকে কমানোর জন্য, মানে আমার তো বাজেট হলো 50-50-50। তা আমি যখন বন্ধুদেরকে বললাম যে আমি ক্যামেরা চাই, ওদের তো বাজেটে হয়তো টানাটানি পড়ে গিয়েছিল, আমি তো বাকি খবর জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে জন্মদিনের দিন আমার হাতে ক্যামেরা এসেছিল, খুব ছোট্ট একটা ক্যামেরা। সেই ক্যামেরা কিন্তু ওরা কিনেছিল, আমি সম্ভবত 850-900 ওরকম কোনো টাকা দিয়ে। তো অনেক, এখন এই করোনার সময় আপনার সাথে যেমন এখন আড্ডা দিচ্ছি, তেমন আমাদের 4-5 মহাদেশে এখন বন্ধুরা থাকে, ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রের বন্ধুরা, আমরা মাঝে মাঝে আড্ডা দিই। তো আমার এক বন্ধু, মানে যে ক্যামেরাটা কিনেছিল, রুমি, রুমি ওই দিন বলছে যে জাকিয়া যখন এখন ছবি তোলে আর ডিএসএলআর এ ছবি তোলে আর ছবি ফেসবুকে দেয়, আমার খুব শান্তি হয়। তো ও যখন বলছে যে শান্তি হয়, তৃপ্তি হয়, আমি একটু ওর দিকে কোনো কথা না বলে তাকালাম, মানে প্রশ্নটা হচ্ছে কেন রুমি। তো রুমি তখন বলল, তোর মনে আছে সেই ক্যামেরা কেনার ইতিহাস? সেই ক্যামেরা নষ্ট হয়ে গেল, ধরেন 2-3 মাসের মধ্যে ক্যামেরা নষ্ট হয়ে গেল। তারপর আমি আবার রুমিকে এটা ফেরত দিলাম যে আমি ঠিক, মানে রুমি ঠিক করে দে। তো সেই ক্যামেরা আসলে ঠিক করা যায় নাই। তারপরে তো ধাপে ধাপে আমার আরো ক্যামেরা এলো, আরো ক্যামেরা এলো, তারপর এখন ফাইনালি আমার হাতে একটা ডিএসএলআর। তো সেই ডিএসএলআর এর ছবি তুলি টুকটাক, মানে অনেক ভালো তুলতে পারি না আসলে, আমি তো শিখিনি। আর এই করোনা শুরুর পরে যেটা হলো, বাসায় ঢুকে গেলাম, আমার স্কুল চলে আসলো আমার বাসায়। তো আমরা আসলে অনলাইন ক্লাস শুরু করেছি আপনার এপ্রিলের মাঝামাঝি থেকেই। আর বাসায় তো ঢুকলাম মার্চের 17 তারিখে। তো প্রথম আমরা মাসখানেক হলো বাচ্চাদের হোমওয়ার্ক দিতাম, কিন্তু তখন ক্লাস নিতে হতো না। তখন আমি বসে প্রচুর ভিডিও দেখেছি, ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম এই ডিএসএলআর এর কার্যক্রম নিয়ে। তো ওই একটু আর কি হাত পাকানো। আর একজন বড় ভাই আছেন ইব্রাহিম আজম খান, ওনার সাথে আসলে যেতাম ওই করোনার আগে, ওনার সাথে গিয়ে আমি এই ক্যামেরার টুকটাক যে কোনটা দিয়ে কি করতে হয় এটা ওনার কাছে শেখা, হাতে খড়িটা আসলে ওনার কাছে। এই তো জাকিয়ার এই ক্যামেরাতে আগ্রহ, ছবি তোলাতে আগ্রহ, কিন্তু ছবির বিষয়ের কোন বিষয়ের প্রতি আগ্রহ বেশি? বিষয় আসলে ওই যে আগের মতোই, আমার মনে হয় যে প্রকৃতি আমাকে টানে বেশি। আমার মানে পোর্ট্রেট বা এই নেচার, নেচার ফটোগ্রাফি। আমি মাঝে মাঝে আমার, আমার ঘর হচ্ছে দক্ষিণমুখী, আমার বাসা 7 তলা, আমার সামনে অনেকখানি খোলা জায়গা। খোলা জায়গা বলতে বিল্ডিং অতটা উঁচু নেই। তো আমি তাকালেই ধরেন খোলা আকাশ দেখতে পাই। আমার মাঝে মাঝে এমনও হয়েছে, ধরেন শুরুর দিকে আর কি, যখন ওই যে একেবারেই বাইরে যেতাম না, হয়তো সপ্তাহে একদিন বাজার করা বা কিছু একটার জন্য, তখন আমি চট, আমার মাথার উপর ছাদ, চট চট করে আমি ছাদে উঠে যেতাম দুপুরের কড়া রোদে। ওই তখনও গিয়ে ছবি তুলতাম, দেখা গেল আকাশ, ছাদের একটা গাছ, হয়তো ছাদে তো বিকেলে কোনো বাচ্চা উঠেছে ওদের কোনো ছবি, একটা ঘুড়ির ছবি। পাখির ছবি অবশ্য আমি এখনো ভালো তুলতে পারি না, ওই যে রানিং বা মুভিং জিনিসের ছবিটা এখন আমি ভালো ক্যাপচার করতে পারি না। তো প্রকৃতি আসলে মনে হয় আমার ভালো লাগার, মানে ইয়েতে 1 নম্বরে আছে। তো প্রকৃতি কন্যা জাকিয়া বলা যায় নাকি? বেড়াতেও অনেক পছন্দ করি। হ্যাঁ, সেটা সেটা জানি। তো জাকিয়ার বোধহয় একটা ডাক নাম আছে নাকি? না, ডাকনাম আছে বলতে মা ডাকেন, মানে মা ডাকেন জাকুন। ওইটা থেকে বাচ্চারা অনেকেই জাকুন আন্টি বা জাকুন ফুপি এরকম আচ্ছা। বলে। আর আমি যাকে কন্যা সমস্নেহে বড় করেছি, আমার বড় ভাইয়ের বাচ্চা, ও আমাকে একটা মজার নাম ডাকে। ও আমাকে ডাকে মিষ্টি, আমি ওর মিষ্টি, ও আমার গুন্ডু।
তো ওর পরে যে জেনারেশনটা মানে ওর ছোট ভাই বা আরো যে ছোট ভাতিজা ভাগ্নে এলো এখন, মানে তারাও এখন মিষ্টি ডাকে, এই হলো। তো জাকিয়ার আপনার এই বন্ধু আর কি, ছোট বন্ধু আপনার, যে যার কথা বললেন, ও বোধহয় আপনার বইয়ের ক্ষেত্রে অনেকটা অনুপ্রেরণার কাজ করেছে নাকি? না, বন্ধু, ওকে আমি ডাকি বন্ধু, আমি ও হচ্ছে আমার বড় আমি ভাইয়ের মেয়ে। সেটাই বলছি যে আপনার বন্ধু, জি বন্ধু জি আপনার বন্ধু হয়ে জি জি উঠেছে, এবং ও জি জি। ও বোধহয় আপনার বইয়ের ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণার একটা জায়গা ছিল। ও অনুপ্রেরণার জায়গা ছিল এক নাম্বার। তারপরে ধরেন মেজো ভাইয়ের একটা ছোট বাচ্চা আছে, মানে ওর বয়স এখন 6, জানি না এখন দেখছে কিনা, আবির। ওদের ঘরে ও, মানে আমি তখন বাজে ধরেন এই যে আচ্ছা দেখি, এরকমই আমি রাত দেখি 11টা কমেন্টে সাড়ে। দেখছি কিনা। আহ, ভাই হচ্ছেন আখতার আহমেদ খান, আচ্ছা, দাদা ভাই। কমেন্টে আছে মিঠুন টিয়ার মিষ্টি আছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা মিঠুন হলো, মিঠুন আর আমার ক্যামেরা কিন্তু একই, আচ্ছা আচ্ছা। একই মডেলের ক্যামেরা, এবং মিঠুনেরই কেনা ক্যামেরা এটা। হুম। রোমান আছে প্রথম থেকেই আমাদের সাথে। রোমান তো সব প্রোগ্রামে হ্যাঁ, থাকে। রোমান থাকে প্রোগ্রাম গুলোতে। আছে রাবিয়া আক্তার, জাকি আপার সাথে আছি, আমার ভালো কলিগ, লাগছে, শুভকামনা। আমার কলিগ রাবেয়া সবসময় সবকিছুতেই অনুপ্রেরণা দেয়। আচ্ছা, আর ও নিজে গান গায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে একদিন বসা যাবে, গানের গান শিল্পী। গান শোনা যাবে। হুম, ও তো রেগুলার প্রোগ্রাম আচ্ছা করে, আচ্ছা গতকালও তার লাইভ ছিল। আচ্ছা, ঠিক আছে। আম, আর সাথে আছেন মনোয়ার হুসাইন। আচ্ছা, মনোয়ার ভাই হ্যাঁ, ময়মনসিং এর। আচ্ছা, আছেন মমিনুল হক আজাদ। আচ্ছা, আমার বন্ধু। আচ্ছা, সাথে আছেন শাহনাজ নুপুর। এইটাই হলো আমার বন্ধু, আচ্ছা 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 ভাগ্নি ভাতিজি আচ্ছা, আর কি, মাহবুবুল আলম আছেন বড় সাথে। ভাইয়ের মেয়ে। আচ্ছা, আছেন সাধনা মহল। সাধনা মহল বিশ্ব সাহিত্য কেন্দ্রের আচ্ছা, বন্ধু, যাদের গল্প করছিলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে অবশ্য আমার একটা যোগাযোগ আছে, এটা আচ্ছা, বলা যাবে। ইফতেখার স্বপন সাথে আছেন, বলছেন জাকিয়া আপা যেমন ইফতেখার সুন্দর তো, করে কথা বলেন তেমনি সুন্দর করে লিখেন, এতে কোনো ডাউট নেই ভাই, আপনি যেই হন। থ্যাংক ইউ। আর আছেন সাথে রাবিয়া ঝুমু। বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু। উম, হেলাল উদ্দিন সাথে আছেন। আচ্ছা, মাহবুবুল আলম কাকুন ভাই, আরো একটা নাম আছে জেকুলিন। আচ্ছা, এটা তো শুনলাম আমরা, মাহবুবুল আলম। না, জ্যাকুলিন ডাকেন একজনই পৃথিবীতে, আচ্ছা অনুপদা। আচ্ছা অনুপদা নাই আচ্ছা কেন? আচ্ছা। মনা আলম আছেন সাথে। অনুপদা। আচ্ছা, মনা তো আমাদের আমাদের বন্ধু, হুম। ইউনিভার্সিটির রাবেয়া বন্ধু। আক্তার আবার মনা, বলছেন রোমান। আড্ডা জমেছে, ভালো আড্ডা জমার কথাই, কারণ জাকিয়া খুব ভালো কথা বলে। আমি অতটা পারি কিনা জানি না, কিন্তু জাকিয়া খুব ভালো কথা বলে। তো জাকিয়া আপনি তো প্রত্যক্ষভাবে, আপনি তো আড্ডাবাজ হিসাবে আপনার গায়ে খেতাব পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা নয়, সেটা মেনে নিলাম, সেটা সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন, সুনাম বলেন, দুর্নাম বলেন, খ্যাতি বলেন, সাথে কুথাক অথবা সুথাক নিয়ে নিলাম। আচ্ছা, এখন আপনার বইটা দেখি, আপনার হাতের কাছে বইটা আছে বলে। বইটা হ্যাঁ, আছে। আপনার বইটা চমৎকার একটা বই, মানে বইয়ের খুবই সুন্দর বইটা দেখতে, এবং এই সাইজের বই সাধারণত খুব কম হয়, আর ভিতরের ছবিগুলিও খুব সুন্দর। এবং যাকে আমরা কি এখান থেকে একটা ছোট লেখা শুনতে পারি আপনার কাছ থেকে? জি পারি। আপনি ছবির প্রশংসা করলেন তো কাকন ভাই, আমি ছবি প্রসঙ্গে একটু হুম বলি। হুম। এই বইয়ে ছবি আছে আসলে 5 জন ছবিয়ালের ছবি। 5 জন বলতে প্রথম 3 জন আমি যার নাম বলবো সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় কুমার, মোহাম্মদ ইকবাল হোসেন, আর হচ্ছে তারিক হাসান। ওনারা আসলে মূলত পাখিরই ছবি তোলেন। আচ্ছা আচ্ছা ইদানিং ছবি তোলেন বাউল সাজু ভাই, আর ইব্রাহিম আজম ভাই, ওই যে আমার আমার ক্যামেরার গুরু আর আচ্ছা কি, আমি আচ্ছা বলি মিঠুন আচ্ছা আর ইব্রাহিম আজম ভাই হচ্ছে আমার আচ্ছা গুরু, আচ্ছা ক্যামেরার গুরু। সঞ্জয়ের সাথে যেটা হলো, মানে সঞ্জয়, আমি ওই যে পাখির গ্রুপের সাথে আছি, বার্ডস গ্রুপ বা বাংলাদেশ বা এরকম কয়েকটা গ্রুপের সাথে আছে। সঞ্জয় দুর্দান্ত সব ছবি তোলে। এই বইয়ে 46টা পাখির মধ্যে 20টা ছবি ওর।
ওর তোলা ছবি। তো ওই একদিন আমি সঞ্জয়কে, কোনো চিনি না কিছু না, আমি সঞ্জয়কে ইনবক্সে নক করি যে ভাইয়া আমি এরকম একটা কাজ করছি, আমাকে কি কিছু পাখির ছবি দেওয়া যাবে। মানে আমার এত ভালো লেগেছিল বিষয়টা, ও সাথে সাথে রেসপন্স করে আমাকে, বলে যে হ্যাঁ জি আপু দেওয়া যাবে, আপনার কি কি পাখি, আপনি একটা লিস্ট দেন আমাকে। তো আমি ওকে লিস্ট দিলাম পাখির, তারপর ও একের পর এক আমাকে ছবি পাঠাতে শুরু করলো। ছবি পাঠাতে পাঠাতে মানে এই যে এখানে যে আহ, প্রথম যে ছবিটা জলময়ূরের ছবি, এই জলময়ূরের ছবিটা যেদিন দেখছি আমি, জলময়ূর আসলে আমার ইয়েতে ছিল না, আমার পাণ্ডুলিপিতে নাই। তো আমি বললাম যে এই ছবি তো অনেক সুন্দর, কিন্তু এটা তো আমার পাণ্ডুলিপিতে নাই ভাইয়া। তখন ও আমাকে বললো যে আপু আপনি, আমি আপনাকে দিব, ম্যাটার আমি আপনাকে দিচ্ছি, হেল্প আমি আপনাকে করছি, আপনি এটা নিয়ে লেখেন। তো আমি চুপ করে আছি, তখন ও বললো যে দেখেন আপু, ও থাকে হচ্ছে নওগাঁতে, আপনি খেয়াল করলে দেখবেন, মানে আমি ওই যে ওই গ্রুপের মধ্যে দেখি যারা রাজশাহী নওগাঁ এই এই জোনে থাকেন, এই বেল্টে থাকেন, তারা কিন্তু প্রচুর পাখি দেখেন। এবং মানে এই যে পাখির ছবির বেশি আমি অনেককেই দেখি, যেমন আরেকজন আছেন টকুন ভাই, ওনার ছবিও কিন্তু খুবই সুন্দর, ওই ওই বার্ড গ্রুপেই ওনাদের সাথে পরিচয় আর কি। তো সঞ্জয় তখন বলল যে এই যে আমাদের এগুলো হচ্ছে দুর্লভ পাখি, হারিয়ে যাওয়া পাখি, এই পাখিগুলো সম্পর্কে যদি বাচ্চারা না জানে, মানুষ না জানে, তাহলে তো এই পাখিগুলো টিকবে না। তো ওর কথা, ও টিচার, ও স্কুলে পড়ায়, কথাটা আমার খুব ভালো লাগলো আসলে। মানে কেন ভালো লাগলো দেখেন, আমরা প্রত্যেকে আসলে আমরা মানে অনেক সময় ভাবি কি যে আমি তো কখনো আন্দোলন করিনি, আমি তো কখনো বিপ্লব করিনি, আমি তো সমাজ পরিবর্তনের ভাবনা ভাবিনি, আসলে হয়তো আমি আহ বড় করে মানে বলে ভাবিনি, কিন্তু এটাও তো সমাজ পরিবর্তনেরই একটা ব্যাপার, সমাজ পরিবর্তনেরই একটা দিক। বা আমি কাউকে একজনকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, কেন চাচ্ছি, আমি নেচার বাঁচাতে চাই, প্রকৃতি বাঁচাতে চাই, তাই তো। কারণ পাখি না থাকলে, ফুল না থাকলে তো আমাদের পৃথিবী সুন্দর থাকবে না, আর পৃথিবী যদি সুন্দর না হয়, আমরা মানুষের কি কোনো আরাম আছে বলেন? কোনো আরাম নাই। আপনি খেয়াল করবেন, করোনার শুরুর দিকে আমার খেয়াল আছে, মার্চ না এপ্রিল মে, তখন কিন্তু একদম মে জুন ভরা বর্ষাকাল, অথচ আকাশ ছিল ঝকঝকে, একদম ঝকঝকে নীল। আমার বারান্দায় পাখি আসতো, আমাদের বারান্দায় পাখি আসে, আমরা আবার একটু খাবার দিই, পানি দিয়ে রাখি যাতে ওরা খেয়ে আরাম পায়। তো এই যে তখন যে হয়েছিল, মানে কি আমার তখন একটা ফিলিং এসেছিল যে আমরা কি আসলে কোনো ক্রমে ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমরা প্রকৃতিকে নষ্ট করি বেশি বলে কি, মানে আমি যখন ঘরে ঢুকেছি তখন প্রকৃতি তার রূপ মেলে ধরেছিল। এখন কিন্তু আপনি আবার খেয়াল করেন, এখন কিন্তু শরৎকাল, এখনকার আকাশ সুন্দর হবার কথা, কিন্তু এখন কিন্তু ওইটা আমি দেখছি না। কারণ কি, এখন তো আমি আবার বাইরে চলে গেছি, আমি আবার দূষণ করছি, আমি আবার সব সব মানে আহ, আমাদের মানুষদের এই যে এই জিনিসটা খুব মানে খারাপ লাগে যে কতটুকু এই ব্যালেন্সটাই হয়তো আমি বুঝতে পারি না। তো সঞ্জয়ের ওই কথাটা খুব ভালো লেগেছিল। তো সেই আমি তখন এই ময়ূর নিয়ে লিখলাম, এবং ওর এই ছবিটা যখন কাভার করতে দেই, কাভার করেছেন মামুন হোসেন ভাই। কাভার করতে দেওয়ার সময় আমি আসলে জলময়ূরের ছবিটা মানে আমি একটু লিখে দিয়েছিলাম ওনাকে, আমি আর প্রকাশক দুজনেই, যে জলময়ূর যাবে আমার হেডে, এবং নিচে আমি 10টা পাখির ছবি দিয়েছিলাম, 10টা পাখিকে আপনি যেভাবে ব্যবহার করেন। তো এবং লেটারিংটা হবে সুন্দর, মানে এই নামটা, যে নামের যে লেটারিংটা হবে ওটা হতে হবে একটু অন্যরকম, একটু অন্য ফন্টের। তো উনি যখন এটা করে পাঠান, খুব ভালো লাগে দেখতে, পছন্দ হয়, এবং রংটা খুব সুন্দর, যে মানে সবুজ বললেই একটা পাখি, আকাশ, প্রকৃতির সাথে কেমন একটা সবুজ নীল এগুলোর একটা সম্পর্ক আছে। আর সবুজ মানে তো আসলে শান্তি। তো ওই কাভারটা দেখে আসলে আমার খুব পছন্দ হয়েছিল। এই হলো সঞ্জয়ের গল্প। তো সঞ্জয় কিন্তু এর পরেও আমাকে যখন তখন ওকে আমি নক করতাম যে ভাইয়া এই পাখিটা কি এইটা, বা হয়তো অনেক সময় চিনতে পারছি না, ও কিন্তু আমাকে কখনো আমাকে বিরক্ত হয়নি, সব সময় আমাকে ও বলেছে জি আপু এইটা এইটা। আচ্ছা, তারপর কি হলো, আমি যখন ফাইনালি বসলাম তখন আমি দেখলাম যে আমার আসলে 46টা পাখি নাই, ছবি নাই। তখন আমি আবার নক করলে ইকবাল ভাইকে। ইকবাল ভাই থাকেন সিলেটে, উনি চা বাগানে কাজ করেন, পাখির ছবি তোলেন, ওই যে ওই গ্রুপেই পরিচয়, আসলে পার্সোনাল কোনো পরিচয় আসলে ওইভাবে নাই। এবং নক করে আমি তারিক হাসানকে, তারিককেও আমি বলি এই বলি যে ভাইয়া আমি এরকম একটা বইয়ের কাজ করছি, আমাকে দেওয়া যাবে কিনা, আমার এই এই পাখি এখনো পাইনি। ও একদিনের মাথায় ছবি দিল। তারিক ও টিচার, ইকবাল ভাই আমাকে ছবি দিলেন, বেশ অনেকগুলো ছবি দিয়েছিলেন। রাজু ভাই একদিন হলো ফেসবুকে, উনি ক্যামেরা কিনেছেন, একটা ডিএসএলআর আছে ওনার, উনি ছবি তোলা শুরু করেছেন তখন। তো একদিন উনি একটা ছবি দিলেন, ছবিটা দেখে আমি তখন ওনাকে ওই ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করলাম, সাজু ভাই ছবিটা আমাকে দিয়ে দেন। তখন উনি বলে যে আচ্ছা যান দিয়ে দিলাম। তো
কি কাজে? তো বললাম যে বইয়ে করব, বইয়ের জন্য ব্যবহার করব এটা। তখন উনি আবার ওইটা আমাকে সুন্দর করে মেইল করে দিলেন, কারণ ইনবক্সে দিলে তো আর হচ্ছে না। তো আর ইব্রাহিম আজম ভাই ছবি তোলেন, উনি তো ফটোগ্রাফি করেন, আসলে ফটোগ্রাফার। ওনার মাঝখানে কিছু উনি পাখির ছবি তুলছিলেন, হয়তো ওই যে আমি পাখি নিয়ে কাজ করছি, মানে আমার চারপাশে যারা আছে সবাইকে আমি পাখি প্রেমী করে ফেলছিলাম তখন, মানে পাখির গল্প করতে করতে শেষ। তো ইব্রাহিম ভাই তখন আমি ছবি একটা দেখে আমি বললাম যে ভাই আমাকে এই ছবিটা দেন আপনি। তো উনি কয়েকটা ছবি দিলেন, তার মধ্যে থেকে একটা ওনার ছবি আছে এই বইয়ে। তো আমি কৃতজ্ঞতা জানিয়েছি, কিন্তু আমার সবসময় বরাবরই মনে হয়েছে যে আমি এটা হরদমই জানাই, কারণ এই কৃতজ্ঞতার কোনো শেষ হবে না। এই বই এত সুন্দর হয়েছে, এত আহ দৃষ্টিনন্দন হয়েছে ছবিগুলোর জন্য, এবং এই জন্য এই ৫ জন মানুষের প্রতি আমার কৃতজ্ঞতার আসলে শেষ নাই। আর ইয়ে করেছে, গ্রাফিক ডিজাইনের কাজ করেছে অবশ্য মোস্তফা। মোস্তফা, আমি মোস্তফার পাশে বসে থাকতাম, যখন ও বসাতো আমি মোস্তফার পাশে বসে থাকতাম, এবং আমি লেখাগুলো হচ্ছে একদম যখন আপনার বইয়ে ফর্মা সেট হয়ে গেছে তখন আমি মাঝে মাঝে লেখার শব্দ চেঞ্জ করেছি, মানে যেহেতু আমি টাইপ করতাম, পরে এক সময় গিয়ে প্রকাশক আমাকে থামিয়েছে, আর আর হাত দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, মানে তখন আর উনি আমাকে ডাকতেনই না যে আসার দরকার নাই, কারণ তুমি এলেই আবার এগুলো তুমি চেঞ্জ করতে চাইবে, আর দরকার নাই। তো এই হলো আমাদের পাখিরা। তারপরে তো এলো। আচ্ছা, জাকিয়ার মাঝখানে কথা বলেনি, অনুপ সাহা জি, যোগ দিয়েছেন আমাদের সাথে। জাকিয়ার গল্প শুনতে, বলুন, তাই আমাকে ডাকেন জেকুলি। আচ্ছা উনি জাকিয়ার গল্প শুনতে খুব ভালো লাগছে বলছেন। ঝুমুর আর একটা কথা বলেছে, আমরা জি, তো প্রকৃতি কন্যা জানি, আমরা বন্ধু হিসাবে জানি, পরিচিত হিসাবে জানি, প্রকৃতি কন্যা হিসাবে, প্রকৃতির কন্যা বা প্রকৃতি কন্যা। ঝুমুর বলছে জাকিয়ার আরো একটা বড় গুণ আছে, তা হলো পরোপকার। হ্যাঁ, তো আহ, জাকিয়া পরোপকারের ব্যাপারটা ঝুমুর বলছেন, তো আপনার মুখ থেকে শুনতে চাই যে আসলে কি এখানে আহ, জাকিয়ার আরেকটা আহ, বিষয় আমাদের কাছে উঠে আসুক, মানুষের কাছে উঠে আসুক। এইটা কাকন ভাই আমি জানি যে আপনি আমি সবাই করি, কেউ আড়ালে করি, কেউ হয়তো প্রকাশ্যে করি, কেউ হয়তো বড় করে কাজ করি। ধরেন আমার জীবনে আমি অনেক কিছু করিনি, অনেক কিছু করব বলে। তো এই অনেক কিছু করার মধ্যে এইটা ছিল যে মানুষের জন্য কিছু করা, যার প্রয়োজন তার জন্য কিছু করা। তো মানুষের জন্য কিভাবে, আসলে ঝুমুর যেটা বলেছে, কয়েকদিন আগে ঝুমুরের একটা প্রবলেম হলো। ঝুমুরের প্রবলেম বলতে হচ্ছে ওর বুয়ার একটা অপারেশন হবে, তো টাকা লাগবে কিছু। তো ও পুরো টাকাটা ও চাইছিল আর কি, যে আমরা যদি, আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি বন্ধুদের একটা গ্রুপ আছে অনুভূতি, ওখানে আমাদের মোটামুটি একটা ফান্ড আছে, আমরা মাঝে মাঝে এরকম কাজে ব্যবহার করি সেই টাকা। আর তাছাড়া আমাদের ওই টাকা নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা ইনশাল্লাহ যদি করোনা যেদিন পৃথিবী থেকে দূর হবে, আমরা যেদিন আবার স্বাভাবিক জীবন ফিরে পাবো, আশা করি সেইটার কাজ শুরু করতে পারবো আমরা। তো ও তখন আমাকে নক করে, কারণ ও জানে যে আমি টুকটাক আসলে অন্যদের জন্য এরকম করি, এবং আমার যখন লাগে তখন আমি আবার বন্ধুদেরকে নক করি যে কেউ পারবে নাকি করতে। তো ওইভাবেই ঝুমুর আসলে এই কথাটা বলেছে। ধরেন ওই দিন আমাকে এক বড় ভাই প্রশ্ন করছিলেন যে টাকা কি করি, বেতনের টাকা কি করি, স্যালারি কি করি, কারণ আহ, অনেকের ধারণা বোধ হয় যে মেয়েরা টাকা পয়সা খরচ করে না, মানে অন্য কারোর পকেট থেকে টাকাটা আসে। যাই হোক, তো আমি তখন ভাইয়াকে বললাম যে আমার টাকায় অনেকের ভাগ আছে। উনি কথাটা বোঝেন নাই যে অনেকের ভাগ আছে মানে। তখন আমি বলেছি যে হ্যাঁ, টাকা তো শুধু আমার জন্য উপার্জন করি না, টাকায় টাকায় আসলে অনেকের ভাগ আছে। কিভাবে ভাগ আছে? কারণ অনেক সময় এটা বলা, তো আবার হয়তো অনেক এই ধরনের, আমি আগে এই জিনিসগুলো বলতে চাইতাম না, শেয়ার করতে চাইতাম না, কিন্তু এখন একটা কথা মনে হয় যে আমরা যদি এই কথাগুলো না বলি, আরেকজন হয়তো অনুপ্রাণিত হবে না যে এইভাবেও করা যায়। আমি কিন্তু কাকন ভাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। পাবলিক ট্রান্সপোর্ট বলতে ধরেন বাসে, বাসে উঠি কিন্তু আমি মাঝে মাঝে। তো আমার কোনো কোনো বন্ধু বান্ধব মাঝে মাঝে বলে তুই এখনো বাসে উঠিস কেন, বাসে ওঠার দরকার কি? ধরেন এক সময় ছিল যে রেগুলারই বাসেই উঠতাম, গাড়ি তো নাই, গাড়ি তো করি নাই, গাড়ি নাই, বাড়ি নাই। তো আমি এই ইদানিং কালে একজনকে উত্তর দিয়েছিলাম যে আমি বাসে যেদিন উঠি সেদিন ধরেন আমি আমার স্কুলে যখন যাই আমার লাগে ৫০-৬০ টাকা, আমি যেদিন বাসে যাই আমার লাগে ১০ টাকা। তো আমার তো ৫০ টাকা বেঁচে গেল। আমি এসে আমার একটা প্যাকেট আছে ওখানে টাকাটা ফেলে দিই, টাকাটা রাখি, এবং এইটা মাস শেষে দেখা যায় যে আমার বেশ বড় একটা অ্যামাউন্ট হয়, এবং ওই টাকাটা কিন্তু আমার কাজে লাগে না, ওই টাকাটা কিন্তু কোথাও না কোথাও যায়।
এবং হয়তো করি বলেই আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, যে যেই গ্রুপের লাগলে পরে আমরা একজন আরেকজনকে নক করি যে এরকম একটা ব্যাপার সামনে এসেছে, আমরা কি করতে পারবো কিনা কিছু। কিছুদিন আগে একটা ছেলের জন্য এরকম করলাম, ওর মায়ের বয়স খুবই অল্প, মাত্র 36-37। তো ওনার ক্যান্সার হয়েছে জতে, বড় অপারেশন হলো, সেই অপারেশনের জন্য অনেক টাকা দরকার ছিল, তো ওইটা ওরা ম্যানেজ করতে পারছিল না। তো আমি, আমার কলিগ, আমার বন্ধু অনেকভাবে মোটামুটি একটা মানে আমার হিসাবে ভালোই আমার সাইড থেকে আর কি চেষ্টা করেছি করবার জন্য। ও আমাকে তাহমিদ, ও আমাকে কিন্তু এখনো যে কোনো একটা মানে ও ধর মাঝে মাঝে এমনি কল দেয়, কি বাবা, না আন্টি এমনি আপনি কেমন আছেন জানবার জন্য, আপনি আন্টি ভালো আছেন, আপনি অনেক করেছেন। তো আমি ওকে এই কথাটা 2-3 দিন শোনবার পর আমি কিন্তু ওকে বলেছি যে বাবু আমাকে এটা বলো না আর কখনো, তোমার লাগবে, তোমার জন্য করেছি, একদিন হয়তো আমার লাগবে, তুমি আমার পাশে দাঁড়াবে। আসলে এই ভাবনা থেকেই করি। এখন জানি না কার কতটুকু প্রয়োজন পূরণ করতে পারি, কিন্তু আমার খুব মজা লাগে কি জানেন, মানে আমি যখন করতে যাই তখন কিন্তু আমি অনেককে পাশে পেয়ে যাই, এবং ওইটাই হচ্ছে মানে ভালো লাগার জায়গা, ওইটাই হচ্ছে আসলে ওইটাই চেয়েছি। ওই যে শুরুতে বললাম যে অনেক কিছু করিনি আমি জীবনে, অনেক কিছু করব বলে, তার মধ্যে এটা একটা মানুষের জন্য কিছু করা। অনেক কিছু করেনি বলি, চমৎকার কথা। মানে আগামীতে করার ইচ্ছাটা যে প্রকাশ, এই প্রকাশের মানে শব্দটা, বাক্যটা চমৎকার একটা বাক্য। জাকিয়া, আমার ঠিক ধরতে পারছি না, আবার যদি বলেন আপনি, এটা আমি মাথায় রেখে দেব যে এইটা একটা খুব জরুরি একটা কথা। অনেক কিছু করিনি, অনেক কিছু করব বলে, এটা খুবই ম্যাটার, মানে খুবই চমৎকার একটা কথা। এবং এটা এটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমাদের সাথে হুসনে আরা খান ভুইয়া এসেছেন। উনি আমার কলিগ, আচ্ছা আচ্ছা আমার সানিডেলের আচ্ছা কলিগ। আচ্ছা। মনা আলম আছেন আমাদের সাথে, অনুভূতির পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছেন। আর রুমান যথারীতি বলছেন জাকিয়া দারুণ হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা সবার জন্য, রোমানের আগ্রহে আসলে এখানে বসা। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, রুমানের কথাটা এখানে বলে নেই। রুমানের কথাটা, এই অনুষ্ঠানটাও কিন্তু রুমানের চিন্তা থেকেই আসা অনেকটা। আমাদের দুজনের মধ্যে ওর উৎসাহিত বেশি ছিল যে আড্ডা উইথ কাকুন রেজা যেন হয়, আমরা একটা আড্ডা দিতে পারি সবাই মিলে। ও মূলত রুমানের তাগিদেই এটা, এই আড্ডাটা শুরু। এই আড্ডার পক্ষ থেকে আমি আবার রুমানকে ধন্যবাদ জানাই, যদিও বন্ধুত্বের মধ্যে আসলে ধন্যবাদ নেই। রুমান, সাথে থাকো। কাকন ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেন, আমরা যারা ধরেন, আমার একটা বই আছে, আমার দুটো বই আছে, আমার কিন্তু এই বইটার আগে আরেকটা বই আছে, ওটা ছোট্ট একটা বই, দুই ফরমার একটা ছোট বই, ওই কাজটা খুব গোছানো ছিল না। কিন্তু দেখেন, আমরা যারা গাই, আমরা যারা ছবি আঁকি, আমরা যারা বই করি, আমরা যারা লিখি, তারা কিন্তু আসলে কাউকে কারো কাছে প্রকাশ করবার জন্যই কাজটা করি, তাই না? প্রকাশিত হবার জন্যই কাজটা করে। তো একেবারে নিভৃতচারিত না, মানে আমি তো কাউকে জানাবার জন্যই কাজটা করেছে, বাট কাজটা করবার পরে কাজটার একটা বাণিজ্যিক দিকও আছে, বা কাজটার একটা প্রচার যে বলে, প্রচারের বিষয়টাও আছে। ওই জায়গাটাতে হয়তো আমরা পেছনে থাকি, ওই জায়গাটায় তাহলে মানে আমি তো যেমন এই সুযোগটা, এটা এই সুযোগটা আমরাও নেই, প্রথম বইটার প্রচারটাও করি। প্রথম বইটা যেহেতু একটু আড়ালে আছে, এর মাধ্যমে একটু প্রথম বইটা যদি দেখতে পারি আমরা, প্রথম বইটার প্রচ্ছদটা যদি দেখা যায়, আহ, এটা হচ্ছে প্রথম বই। এবং এটা কিসের উপর ছিল সেটাও যদি আমরা একটু জানতে পারি। এই বইটা হচ্ছে বিশ্বের আলোচিত 10 ক্ষমতাধর নারী শাসক। ও আচ্ছা আচ্ছা। এটা বেরিয়েছিল 14 সালে। আসলে প্রকাশক ওই তখন থেকেই আমার সাথে তার মানে ছোট ছোট করেও কাজ করে, কাজ করে, ওদের একটা লিস্ট থাকে, এবং সরি, এবং তার একটা ছিল যে এইভাবে করে কাজটা করা। তো ধরেন আজকে যখন আমি, বা এটা পরেও আমি আজকে আবার একটু দেখছিলাম আর কি বইটা, যে আমার এই বইটার এই যে আমি 10 জনকে বাছলাম, কোন ক্রাইটেরিয়া থেকে বেছেছিলাম। আমি কিন্তু পরে দেখলাম, সময়কাল যদি বলি, এখানে 500 শতক থেকে শুরু করে এখানে কিন্তু 1800 শতক পর্যন্ত নারীরা আছেন। বয়সের ক্ষেত্রে যদি বলি, বয়সের কোনো নাই, মানে শুধু আমার পয়েন্টটা কি, ক্ষমতাধর নারী শাসক যারা শাসন করেছেন। এবং সেইটা পড়তে গিয়ে আবারও আজকে দেখলাম জিনিসটা, যে ওই সময়েও কত আগে ওনারা কিন্তু কত বড় বড় কাজ করে গেছেন। ওই জায়গাটাকে একটু ধরতে চাওয়া, কিন্তু এইটার মধ্যে টুকটাক ভুল ত্রুটি আছে, বা এই যে মানে সময়টাকে কোন ক্রাইটেরিয়া থেকে, হয়তো এই জিনিসগুলো আমার কাছে খুব মানে আবার যদি এটা করি আমি, মানে যদি বই, আমার একটা ইচ্ছা আছে, এই বইটার একটা মজার ইয়ে আছে কাকন ভাই। এটা তো হলো মানে কাজটা করে খুব স্যাটিসফাইড না, মানে মনে হচ্ছে যে একটু ভুলভাল হয়ে গেছে, ঠিকঠাক হয়নি। আচ্ছা,
বইমেলা শেষ হওয়ার পরে প্রকাশক একদিন বেশ 2 মাস 3 মাস পরে আমাকে কল দিলেন যে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? এটা একটা এনজিও আছে রুম টু রিড, ওরা 950 কপি চেয়েছে। 950 কপি তো নাই আমাদের কাছে, কারণ ছাপানো হয়নি 950 কপি। তো আবার এটা রিপ্রিন্ট হলো। রিপ্রিন্ট হওয়ার পরে তো তখন যে ছিল তখন করা হয়েছিল, এটা 15 সাল বোধহয়, ওটা যদি আমি ভুল না করি। তারপর থেকে এখনো পর্যন্ত বইটা আছে। তো আমার একটা ইচ্ছা আছে, প্রকাশক যদি রাজি থাকেন, যে এই বইটাতে মানে যেই যেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আরেকটু গোছানো যায়, যদি সুযোগ পাই তাহলে হয়তো এই বইটা অন্য আকারে অন্যভাবে আসতে পারে। যাকে এখানে একটা এই আর কথা কি। বলি, প্রথম জি। বইয়ের ক্ষেত্রে আসলে দ্বিতীয় প্রিন্ট হয়েছে কোনো মানে নতুন লেখিকার ক্ষেত্রে এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এটা সবার ক্ষেত্রে হয় আহ না। এবং শুধু না, অনেক বড় লেখকের ক্ষেত্রেও হয়নি। কাকন ভাই, এটাকে বই বলা যাবে কিনা? এটা 2 ফরমার একটা ছোট বই। সবকিছুই বই, জাকিয়া। এটা আমাদের বইয়ের যেমন হার্ড কভারটা আমাদের কাছে খুব প্রিয়। আমরা আমাদের দেশে বই বলতেই বুঝি শক্ত কভারের একটা বই, কিন্তু জি। দেশের বাইরে কিন্তু হার্ড কভার খুব বেশি চলে না, কারণ হার্ড কভারটা জি। মোড়ানো যায় না, নষ্ট হয়ে যায়, যার ফলে হার্ড কভারের চাহিদা কিন্তু দেশের বাইরে নেই। তো আমাদের দৃষ্টিতে যেটা বই হয়তো না, কিন্তু সেটা বাইরের দৃষ্টিতে, বইয়ের দৃষ্টিতে বই আর কি। যাকে তো যাকে শুনতে চাচ্ছিলাম আমাদের পাখিরার থেকে একটা ছোট লেখা আর কি, যদি আমরা শুনি। আচ্ছা, এটা বলছি কাকন ভাই। তাহলে আপনি যেহেতু বলছেন এই যে বই না, আমার কিন্তু তাহলে বই হয়েছে 2009 সালে। কিভাবে হয়েছে? আমি তখন কাজ করি আগের স্কুলে। আগের স্কুল মানে হচ্ছে লিটল অ্যাঞ্জেলস স্কুল, ওইখানে আমার কর্মজীবনের শুরু। আমি ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে ভর্তির আগে কিন্তু আমি স্কুলে পড়াই। মানে আমি তো ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি, গ্রাজুয়েশন করে মাস্টার্স করেছি। তো আমি স্কুলে পড়াই 93 2 জানুয়ারি থেকে। আর আমি ইউনিভার্সিটিতে জয়েন করলাম হচ্ছে 93 সালেরই মে মাস থেকে। তো ওই স্কুলে আমাকে 2 3 বছর পরে আহ 2007 8-এর দিকে বোধহয়, 2007 8 8-এ আমাকে ডেকে বলা হলো যে তোমাকে তোমার সাবজেক্ট ক্লাসের বাইরে তোমাকে একটা এক্সট্রা ক্লাস নিতে হবে, তো ধর্ম অথবা সাধারণ জ্ঞান। তো আমি একটু হেসে আমার বড় আপা, মানে যিনি প্রিন্সিপাল আর কি, হেডমিস্ট্রেস, আপাকে বললাম, আপা আমাকে সাধারণ জ্ঞান দেন। আচ্ছা, আপা খুশি হয়ে দিলেন, ঠিক আছে সাধারণ জ্ঞান পড়াবে। আমি যখন পড়াতে গেলাম, পড়াতে গিয়ে আমি দেখছি যে আমার কেমন যেন একটু এলোমেলো লাগছে বিষয়গুলো। মানে আমি যে এই ক্লাসে পড়াচ্ছি, মানে আমরা তখন এরকম কোনো বই টই ছিল না, আমরা বাচ্চাদের একটা শিট দিয়ে, শিটের মধ্যে কোয়েশ্চেন থাকতো, 25টা কোয়েশ্চেন বা 50টা প্রশ্ন এরকম থাকতো আর কি। তো আমি তখন একদিন আপার কাছে গিয়ে বললাম যে আচ্ছা আপা, আমি যদি জিনিসটাকে একটু গোছানোর চেষ্টা করি। তা আপা বললেন কিভাবে গোছাবে? আসলে ওই স্কুলে আমি অনেক ছোটবেলা থেকে কাজ করতাম, তো আমি বলি যে আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি ওই স্কুলে দিয়েছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ শ্রম আমি ওইখানে দিয়েছি। তো আপা খুব আদর করতেন, খুবই আদর করতেন। তো আপা বললেন কিভাবে করতে চাও? তো আমি বললাম যে আপা, আমি আমার আগের ক্লাসটা আর আমার পরের ক্লাসটার সাথে একটা যোগসূত্র তৈরি করতে চাই, মানে 3টা ক্লাস। তখন আপা বললেন যে এটা তো 5টা ক্লাসের জন্য, 1 থেকে 5 পর্যন্ত। জানেন কাকুন ভাই, আমি কিন্তু তখন 1 থেকে 5 পর্যন্ত পুরো বই করি। মানে প্রথমে করলাম কোয়েশ্চেনিয়ার করবার পরে আমি আবার টুকটুক করে আপার কাছে গেলাম, আপা এটাকে কি আমরা একটা কাভার দিয়ে দিব কিনা? তখন আপা বললেন যে তখন তো একটু প্রাইসের ব্যাপার আসে, আমরা তো বইটা আসলে বাচ্চাদেরকে এটা বিক্রি করব না। আমি বললাম যে আপা তাহলে কথা বলে দেখি এটা কত কমের মধ্যে করা যায়। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ওই টাইপ করা থেকে শুরু করে কাকুন ভাই, বই প্রেস থেকে স্কুলে ঢোকানো পর্যন্ত পুরো কাজটা একা হাতে হয়েছিল। এবং সেটা হচ্ছে 2009 সালের ঘটনা। তো বইটা এখনো বাচ্চারা পড়ে, 1 থেকে 5 পর্যন্ত এখনো বাচ্চারা পড়ে। তবে একটু মানে কষ্টের ব্যাপার হলো এখন আর বাচ্চারা জানে না যে এটা কার বই, কে সংকলক, এটা আর এখন জানে না আর কি। কিন্তু ওইটা, তাহলে ওইটা আমার আসলে প্রথম কাজ ছিল, বই হিসাবে প্রথম কাজ ছিল। লেখিকা, যাই হোক। লেখিকা হিসাবে, গদ্যকার হিসাবে জাকিয়া খানের বই দাঁড়ালো 3টায়। যেটা না, যেটা আমরা তাহলে জানতাম তো না, যেটা আমরা জানতাম না, এখন বুঝলাম যে জাকিয়া, 3টা না, জাকিয়া খানের শুধু। স্কুলের বই আসলে 5টা। আরে স্কুলের বই ছিল কি 5টা অবস্থা, সেকশনের জন্য, 5টা ক্লাসের কি জন্য। অবস্থা! তাহলে ওইটা তো আসলে ওরকম বড়, ওটা তো সংকলন একটা, ওরকম বড় বড় কিছু না। আজকের আড্ডায় না এলে তো আমরা যারা আছি আশেপাশে তারা তো জানতামই না যে এতগুলো বই আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা শুনতে চাচ্ছিলাম আমাদের পাখির গান ও থেকে আচ্ছা। লেখা। তার আগে আর কি আছেন একটু দেখে নিই। আছেন শাইনি শিফা। জাকিয়া ভালো বলছি, জাকিয়া অবশ্যই ভালো বলে, এতে কোনো
সন্দেহ নেই। আর আছে সাথে নিনোর আম্মু সুমিন। জাকুন আন্টি সুন্দর হচ্ছে লাইভ। আচ্ছা সুন্দর তো নিনোর মা, আহ, এই হচ্ছে আমার বিখ্যাত নিনো, আচ্ছা নিনোর মা ও আচ্ছা। থাকে। নিঘাত শবনম আছেন সাথে, সালাম জানাচ্ছেন, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছেন। স্কুলে পড়ায়, আচ্ছা কলেজের ছোট সাধনা বোন। মহল, উনি বোধহয় আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে ছিলেন, একসাথে কাজ করেছেন। জি, ও হ্যাঁ এখন বাইরে হ্যাঁ, থাকে, দেশের হ্যাঁ, বাইরে সাধনা থাকে। মহলকে বলছি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমার একটা যোগাযোগ আছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যিনি প্রধান উনি আমার বড় ভাই আব্দুল্লাহ আবু সাইদ। হ্যাঁ, আর আমি তার আম, আমি উনি আমার খালাতো ভাই আর কি। যদিও আমরা ও আচ্ছা। হ্যাঁ আমরা জানি না আসলে যে ভাইয়ের মধ্যে খালাতো বা ভাগাভাগি কিভাবে হয়। কারণ সেদিন ভাবির আচ্ছা সাথে কথা হলো, কথা হওয়ার পরে আমি যখনও এই ক্লাস 5-এ পড়ি তখনও বুঝিনি যে এটা আসলে ভাগাভাগিটা কিভাবে হয়। খালাতো কে, আর উনি আমাদের বড় ভাই, পরিষ্কার কথা যেটা। আব্দুল্লাহ আবু সাইদ আমাদের বড় ভাই, এবং ওনার উনি আমার শুধু ভাই হিসাবে না, আমার প্রিয় মানুষদের একজন। যদিও উনার সাথে আমার অনেক মতের অমিল আছে, চিন্তার অমিল আছে, কিন্তু তারপরে উনি একজন আমার দেখা মতো, আমি ভাই হিসাবে বলছি, আমি খুব কাছে থেকে দেখা মানুষ, তো ওনার মতো একজন চমৎকার একজন খাঁটি মানুষ, একটা খাঁটি মানুষ, যারাকে খাত ছাড়া মানুষ যাকে বলে, এরকম মানুষ খুব কম হয়। যাকে যাকে আমরা শুনতে চাচ্ছি আপনার লেখা একটু যদি পড়েন। হ্যাঁ, স্যার সম্পর্কেও তাহলে একটু বলি কাকুন ভাই। মানে এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করা এবং এই যে আমাদের ভেতরে স্বপ্নের বীজ বুনে দেওয়া। স্যার কিন্তু একটা কথা বলতেন সব সময়, ধরেন আমরা তো যে আমরা সেদিনও ওই আড্ডায়, যে আমাদের বন্ধুদের আড্ডায় আর কি, সাধনা সহ রুমি সহ আমরা যে আড্ডাটা ছিলাম, তো ওখান থেকে আমরা একটা প্রশ্ন ছিল আমাদের, কেন্দ্র থেকে আমরা আসলে কি পেয়েছিলাম, মানে কেন্দ্র আমাদের কি দিয়েছে। তো আমাদের তখন অনেকেরই উত্তর ছিল যে কেন্দ্র আমাদেরকে এমন বন্ধু দিয়েছে যেই বন্ধুর সাথে এত বছর পরে, ধরেন ওরা মোটামুটি সবাই বাইরে চলে গেছে 96 এর দিকে, মাস্টার্স শেষ তখন ওরা বাইরে গেছে অনেকেই, ফিরে আসে ওরা, বছর বছর আসে, গেট টুগেদার হয় আমাদের, কিন্তু এখনো কোনো একবারও কথা বলতে গিয়ে মনে হয় না যে এটা কোনো দূরের কেউ বন্ধু, মানে কোনো গ্যাপ বুঝতে পারি না। তো এই রকম বন্ধু পেয়েছি, এবং এই যে বই পড়া, কিভাবে বই পড়া শিখতে হয়, বই পড়তে হয় কিভাবে, এইটা কিন্তু স্যার আমাদের অনেকের ভিতর, আমি অনেকের হয়তো আগে থেকেই অভ্যাস ছিল, আমাদের বাসায়ও যেমন একটা অভ্যাস ছিল, কারণ আমার নানা ছিলেন টিচার, শিক্ষক। তো আমার মায়েরা কিন্তু সব ভাই বোনেরা, ওনারা সব ভাই বোন, আমার মা মামারা সব, আমার একজন মামা, খালারা সবাই কিন্তু বই পড়েন খুব। আমার মনে আছে যে মা খুব ছোটবেলায় যে বসুমতির গল্প বলতেন, তারপর মাসুদ রানা, মানে আমার মা কিন্তু এখনো, আমি ধরেন যখন যাই, সেদিন আমি গেছি, আমি আসলে সেদিন যাব কিনা এটা আগে থেকে ঠিক করা ছিল না, তো আমি কোনো বই নিয়ে যাইনি, তার জন্য আমার বাসায় কিন্তু অনেক বই আছে, নতুন বই কেনা আছে, কিন্তু আমি নিয়ে যাইনি বই। তো আমার মা যাওয়ার পরেই বলছেন যে ও খাবার নিয়ে গেছে, তো আমার মা যাওয়ার পরেই বলছেন যে বই আনোনি তুমি। তো আমার তখন বিশ্বাস করবেন না, এত খারাপ লেগেছে যে আমি তো এই মানুষটার জন্য, মানে এই যেই জিনিসটা ওনার সবচেয়ে প্রিয় সেইটাই আনিনি। আহ আগের স্কুলে স্যালারি যেত ব্যাংকে, নিউ মার্কেটে সোনালী ব্যাংকে, তো আমার একটা ইয়ে ছিল, এটা নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল যে সোনালী ব্যাংক থেকে টাকাটা তুলে নিউ মার্কেটের বাঁধা দোকান ছিল, ওই দোকানে এসে 3টা বই কিনতাম, বেশিরভাগ সময় 3টা বই, কখনো কখনো 2টো বই, একটা হচ্ছে মায়ের জন্য, একটা হচ্ছে মেয়ের জন্য, মেয়ে মানে ওই যে বুন্ডু যাকে আমি মেয়ে বলি। তো মানে ওইটা থেকে মায়ের এইটা অভ্যাসটা আছে আর কি। আর তাছাড়া নিজে যেহেতু অনেক বই পড়েন, গেলে মানে ধরেন অন্য যে কোনো কিছু, ঈদের মায়ের ঈদের গিফট কিন্তু বই, মানে ঈদ সংখ্যা, ধরেন আমরা ভাই বোনরা 3 ভাই বোন যাই, 4 ভাই বোন যাই, ওই একটা করে ঈদ সংখ্যা নিয়ে যাই, আপনার তো একজন আরেকজনের সাথে কথা বলে। আপনি আপনার স্যারের কথা বললেন, আব্দুল্লাহ আবু সাইদের কথা বললাম আমি। স্যার। হ্যাঁ, উনার খালুজির কথা বলি, উনার বাবার কথা বলি, প্রিন্সিপাল জি। আজিমুদ্দিন আহমেদ। উনি কিন্তু আহ, পড়াতেন ইংরেজি। প্রিন্সিপাল আজিমুদ্দিন আহমেদের গ্রামার ছাড়া তখন আমাদের পড়া হতো না, ইংরেজির আচ্ছা। গ্রামার যেটা ছিল। তো উনি কিন্তু বাংলার এত ভালো হাত ছিল, উনার বই ছিল একটা মহুয়া, উনার বাড়িটা কিন্তু সেই বইয়ের নামে, মহুয়ার নামে। এবং আমার আরেকটা আচ্ছা। বোন আছে, তার বোনের মেয়ের নামও রাখা হয়েছে মহুয়া আর কি। তো আচ্ছা। এটা তার ছোট ভাই সম্পর্কে তো জানেনি, আল মনসুর, বাংলাদেশের যে অভিনয় জগতের লিজেন্ড বেলাল ভাই। তো এই মানে আব্দুল্লাহ আবু সাইদ আমাদের বড় ভাইয়ের উঠে আসাটা ফ্যামিলিগত ভাবে, আর আমাদের এটা জড়িয়ে পড়া হয়তো এই যে পারিবারিক ভাবেই জড়িয়ে পড়া, এই আর কি।
তো জাকিয়া, এটা তো আপনারা আসলে সৌভাগ্যবান কাকুন ভাই। আপনারা সৌভাগ্যবান এই জন্য যে দেখেন মানুষের শক্তির অনেক জায়গা থাকে, তার মধ্যে একটা শক্তি হচ্ছে এরকম পরিবার পাওয়া। সবার কিন্তু এটা হয় না। আর অনেককে তো অনেক স্ট্রাগল করতে হয় এই যে পড়ে মানুষ হওয়া, পড়ে ভালোকে বুঝতে শেখা, মননশীলতা তৈরি হওয়া বা মননশীল হওয়া। এইটা তো এক রকমের হয়ে ওঠার ব্যাপার, এটা তো একদিনে হয়ে যায় না। দেখেন আপনারা জাকিয়া, পারিবারিক ভাবেই সেই জিনিসটা জাকিয়া আমার পেয়েছেন। বাবার জি। নিজের প্রকাশনা আছে, সাতটা সাতটা বই আছে তার, আমার বাবার জি। সাতটা বই, কবিতার বই থেকে উপন্যাস থেকে শুরু করে সাতটা বই তার। এটা কিন্তু জানতাম হ্যাঁ না। উনি তো উনি লিখেছেন, সারা জীবন তো লিখেই গেছেন। উনি অভিনয় করতেন, আর জি। সাংবাদিকতা করেছেন 45 বছর। তো এই যে আমাদের পুরো পরিবারটাই বোধহয় এরকম ছিল, মানে এদিকেই সবার নজর ছিল, টাকা পয়সার দিকে ছিল, গুপ্ত বৈভবের দিকে বোধহয় ছিল না। যাই হোক, সেটা কথা না। এখন হলো কথা, জাকিয়ার গল্পটা আমরা শুনতে পারিনি এখনো, বইয়ের গল্পটা আমরা শুনতে চাই। না, বইয়ের গল্প তো মানে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা গল্প মানে প্রথম আমি শুধু মুখটা পড়ে শোনাই। মানে যেভাবে আমরা মাছরাঙায় ঢুকছি, ঝলমলে মাছরাঙা। ছুটির দিনে বিকেলে বাসা থেকে কাছেই মিরপুরের ঢাকা চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিল তিন ভাই বোন, তাথই, নিনাদ আর তিতির। পশু পাখি দেখে ওরা বিশ্রাম নিচ্ছিল পাশের বোটানিক্যাল গার্ডেনের লেক পাড়ে। তাথই ছোট দুই ভাই বোনকে শীতের সময় লেকে কেন অতিথি পাখি আসে, কোথা থেকে আসে সেসব গল্প শোনাচ্ছিল। এই সময়টায় ওরা একবার হলেও অতিথি পাখি দেখতে আসে। বেশিরভাগ হাঁস জাতীয় পাখি। লেকের পানিতে ওদের ভেসে বেড়ানো দেখতে খুব ভালো লাগে। অন্য সময় ববু নানা ভাইও থাকেন। হঠাৎ নিনাদের বজ্র নিনাদে চমকে গেল মা খালা দুজনেই। পানিতে মাছরাঙা দেখতে পেয়ে আনন্দ ধ্বনি। উফ, ছেলেটা এত জোরে চিৎকার করে। ছোট্ট তিতির হঠাৎ দাদার চিৎকারে ভয় পেয়ে মায়ের কোল ঘেঁষে দাঁড়ালো। বাসায় ফিরে নিজেদের দেখা অভিজ্ঞতা আর কিছু নানা ভাইয়ের কাছ থেকে জেনে তাথই মাছরাঙা নিয়ে এভাবেই লিখে রেখেছিল ডায়েরিতে। তারপর হচ্ছে মাছরাঙার গল্পটা আছে। মানে ওই যে শুরুতে যেই কথাটা বলছিলাম যে এইভাবে করে ঢুকতে চেয়েছি প্রত্যেকটা গল্পে, কেন যাতে একটা বাচ্চা নিজেই পুরো ব্যাপারটার ভেতরে হাঁটবে, ও হেঁটে হেঁটেই জিনিসটা দেখে নিবে যে ও আচ্ছা এইটা হচ্ছে এই। মানে আমি কোথাও বলিনি এভাবে যে এটা মাছ খায় এটা মাছ খায় না, এইভাবে ডিম পাড়ে ওইভাবে ডিম পাড়ে না। আমি কিন্তু গল্পের মতো করেই বলেছি পুরো ব্যাপারটা, চেষ্টা করেছি আর কি বলবার জন্য। দর্শক, জাকিয়ার কথা তো শুনছেন, আমার কমেন্টস আমি দেখছি। জাকিয়ার বলার যে কথা বলার ভঙ্গি এবং পাঠের ভঙ্গি অত্যন্ত চমৎকার এবং প্রশংসা পাচ্ছে। এবং যেমন শাইনি সিফা বলছে আমাদের ব্রিলিয়ান্ট জাকিয়া, ব্রিলিয়ান্ট তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না। আর রোমান বলছে, রোমানের একটা কথা বলি, রোমান বলছে রোমান জাকিয়া প্রচুর বই পড়েছে, ওর পড়া সবচেয়ে ভালো বই সম্পর্কে জানতে চাচ্ছি। আপনার পড়া সবচেয়ে আচ্ছা, ভালো বই সম্পর্কে, মানে রোমান। ভালো বই একটা তাহলে ঘটনা বলি কাকন ভাই। আমাদের মাস্টার্সে ক্লাস নিবেন হচ্ছে, সেদিন প্রথম ক্লাস হুমায়ুন আজাদ স্যারের। তো স্যার ক্লাসে ঢুকেই আমাদের মোটামুটি তুলাধুনা করছেন। কি রকম তুলাধুনা? কি বই পড়েছো? পড়েছো তো রাত ভরে বৃষ্টি। তিথিডোর পড়েছো? তো ধরেন অনেকক্ষণ ধরে অনেক বকাবাদ্য করছেন। যখন এই তিথিডোর নামটা বললেন আমার চোখে ভেসে উঠলো যে এই বই আমি পড়েছি, এই বইয়ের গল্প আমার জানা। বইটা ছিল আপনার একটু ওই যে ব্রাউন কালারের একটা খুব ম্যাটম্যাটে ছেঁড়াখোড়া টাইপের বই। স্যারকে কিন্তু ভয়ে চোটে বলতে পারিনি যে স্যার আমি এই বই পড়েছি, আমি শুধু রাত ভরে বৃষ্টি পড়িনি। আমি কিন্তু আসলে তখন রাত ভরে বৃষ্টি পড়িই নাই। বাসায় এলাম, এসে মাকে জিজ্ঞেস করলাম যে মা ওই বইটা কোথায়? মা বের করে দিল যে এই তো বই, ছেঁড়া, একদম ছেঁড়া। তো মানে আবার সেদিন পড়লাম যে স্যার কেন এইটা। তো ওইটা আজকে খুব মনে পড়ছিল যে এই যে রাত ভরে, এই সরি, তিথিডোরের যে সাথী, সাথীর বাবা তার মেয়েদের নাম রেখেছিলেন কি সুন্দর সুন্দর, এক একটা তারার নাম, কি সুন্দর সুন্দর সব নাম। এবং উনি যেভাবে ওনার মেয়েদেরকে মানে বড় করছিলেন, সাথী যেভাবে বড় হচ্ছিল, যে মানে একটা কেমন অদ্ভুত বিষণ্ণতা, মানে একলা হয়ে যাওয়া, কেমন ওকে একটা অনেকে অসামাজিক বলতো। অসামাজিক বলতে হয়তো ঠিক খুব ওই যে বলে না জনারণ্যে একা হয়ে যাওয়া, মানে খুব একটা সমাবেশেই আছে, সব মানুষের ভেতরেই আছে, তবু কেমন